আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল। আমাদের আজকের নিবেদন জুল ভার্নের গল্প ৮০ দিনে বিশ্ব ভ্রমণ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ৮০ ডেইজ এর দ্বিতীয় পর্ব। দুদিন আগেই বোম্বাইয়ের জাহাজ ঘাটে ভিড়ল মঙ্গোলিয়া। কলকাতার ট্রেন ছাড়বে সন্ধ্যা ৮টায়। হুইস্ট খেলা বন্ধ করে তীরে নেমে এলেন ফগ। কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনতে চলে গেল পাসোপার্তু। নির্দিষ্ট সময় তাকে রেল স্টেশনে হাজির হতে বলে দিলেন তিনি। নিজে গিয়ে হাজির হলেন কনসালের অফিসে। সেখান থেকে বেরিয়ে সোজা স্টেশনে। খাওয়ার ঝামেলাটা চুকিয়ে ফেললেন এখানেই। ফিক্স তখন পুলিশ স্টেশনে নিজের পরিচয় দিচ্ছে। ব্যাংক ডাকাতের পিছনের গল্প ব্যাখ্যা করে সে জানতে চাইল, লন্ডন থেকে ওয়ারেন্টটা কি এসেছে? লন্ডন থেকে ওয়ারেন্টটা আসার উপযুক্ত সময় তখনও হয়নি। উত্তর শুনে হতাশ হলো ফিক্স। তবু পুলিশ কমিশনারের কাছে একটা ওয়ারেন্ট প্রার্থনা করল সে। পুলিশ কমিশনার জানালেন, বিলেত থেকে দেবার কথা ওটা, আমি যে দেব সে অধিকার আমার নেই। ফিক্সের মতো পাসোপার্তুরও ধারণা ছিল বেশ কটা দিন থাকবে তারা বোম্বাইয়ে। রেল স্টেশনের পথ ধরে আসার সময় দেখল মাত্র খানিকটা দূরে মালাবার হিল চূড়ায় অদ্ভুত সুন্দর একটা মন্দির। চক মিলানো এমন সুন্দর মন্দিরটা কাছ থেকে একবার না দেখলেই নয় ভেবে সেদিকে পা বাড়ালো সে। পাসোপার্তু জানে না যে হিন্দুদের মন্দিরে অন্য কোনো ধর্মের লোকের প্রবেশাধিকার নেই। হিন্দুরাও যারা ভেতরে ঢুকে বাইরে তাদের জুতো খুলে রেখে যেতে হয়। এই নিয়ম ভাঙলে ইংরেজদের আদালতে বিচার হয় এবং বিচারে শাস্তি পেতে হয় অনিবার্যভাবে। জুতো পায়ে দিয়ে মন্দিরে ঢুকলো পাসোপার্তু। মন্দিরের সৌন্দর্য দেখে মনে মনে প্রশংসা করছে, এমন সময় কে যেন চোখের পলকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল তাকে। চোখ তুলেই দেখতে পেল তিনজন রাগী চেহারার হিন্দু পুরোহিত তার সামনে দাঁড়িয়ে চিৎকার করছে। তাদের একজন তার পা থেকে জুতো খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। বাকি দুজন তার উপর ঝাঁপিয়ে পড়ে নির্মমভাবে মারধর শুরু করে দিল। বিপদ টের পেয়ে দ্রুত নিজেকে সামলে নিয়ে লাফ মেরে উঠে দাঁড়ালো পাসোপার্তু। দু চারটে এলোপাতাড়ি ঘুষি মেরে প্রতিপক্ষদের হতভম্ব করে দিয়েই প্রাণপণে দৌড় লাগালো সে। ধর ধর আওয়াজ উঠল চারদিক থেকে, কিন্তু দ্রুত লোকের ভিড়ে মিশে গেল পাসোপার্তু। কেউ তার সন্ধান পেল না। হাঁপাতে হাঁপাতে স্টেশনে পৌঁছল সে। ট্রেন ছাড়তে তখন আর মাত্র ৫ মিনিট বাকি। তার চেহারা দাঁড়িয়েছে দেখার মতো। পরনের কাপড় ছিঁড়ে গেছে, টুপিটা মাথায় নেই, পা দুটো খালি। মনিবের জন্য কেনা জিনিসগুলো কোথায় ফেলে রেখে এসেছে বলতে পারবে না। ফিক্স সে সময় কাছাকাছি অলক্ষ্যে দাঁড়িয়ে আছে। পাসোপার্তুর দুরবস্থা দেখে বিস্ময়ের সীমা রইল না তার। সব কথা শুনে ফক বললেন, এমন কাজ আর কখনো করো না। মাথা নিচু করে পাসোপার্তু গাড়িতে গিয়ে উঠল। ফককে অনুসরণ করে ফিক্সও ট্রেনে উঠবে ভেবে রেখেছিল, কিন্তু পাসোপার্তুর কাহিনী শুনে মত পরিবর্তন করল সে। ভাবল, দেখা যাক কি হয়। ঠিক সেই মুহূর্তে হুইসেল বাজিয়ে বোম্বে মেল যাত্রা শুরু করলো কলকাতা অভিমুখে। পাসোপার্তুকে নিয়ে যে গাড়িতে ভ্রমণ করেছিলেন ফক, সেই গাড়িতেই ছিলেন জেনারেল স্যার ফ্রান্সিস কোমার্ট। এই ভদ্রলোকের জীবনের বেশিরভাগটাই কেটেছে ভারতবর্ষে। ইতিমধ্যেই ফগের পাগলামি নজরে পড়েছে তার। জীবনে অনেক অদ্ভুত লোক দেখেছেন, কিন্তু ফিলিয়াস ফগের মতো লোক কখনো দেখেননি। কথা প্রসঙ্গে তিনি বললেন, কিছুদিন আগে পর্যন্ত পশ্চিমঘাট পর্বতমালার গোড়া পর্যন্তই চলত রেল। তারপর আর রেল লাইন ছিল না। সেখান থেকে যেতে হতো পালকিতে কিংবা ঘোড়ায় চড়ে। তাতেও আমার অসুবিধা হতো না, ফগ বললেন। আমি ঠিকই ঘুরে আসতে পারতাম ৮০ দিনে। পথ চলতে অসুবিধে সুবিধে তো আছেই, তা জেনেই তো বেরিয়েছি। আজ আপনার পাসোপার্তু যে কাণ্ড বাঁধিয়ে বসেছিল, যদি ধরা পড়ত কি আর হতো? বিচারে শাস্তি হতো। ২ দিন পর সুয়েজে ফিরে যেত। একাই আমার পথে এগিয়ে যেতাম আমি। রাত বাড়ছে ক্রমশ। ঘুমিয়ে পড়লেন সবাই। তুমুল বেগের ট্রেন যেমন ছুটছিল তেমনি ছুটতেই লাগল। পরদিন মল্লিনাথ, ইলোরা, ঔরঙ্গাবাদ ছাড়িয়ে বেলা ১২টার সময় ট্রেন এসে পৌঁছল বহরমপুর স্টেশনে। ট্রেন থেকে নেমে কৃত্রিম মতি বসানো একজোড়া চপ্পল কিনল পাসোপার্তু। সগর্বে ঢাকল তার খালি দুটি পা। মালাবারের দুর্ঘটনা থেকে পাসোপার্তু একটা শিক্ষা পেয়েছিল। তার আগে ধারণা ছিল বোম্বাই পৌঁছেই শেষ হবে এই আজব ভ্রমণ, কিন্তু ভারতবর্ষের সুন্দর প্রাকৃতিক দৃশ্য তার মনের ঘুমন্ত সৌন্দর্যবোধকে জাগিয়ে দিল। আবার তার মনে ফিরে এলো যৌবনের উদ্দাম উন্মাদনা।
এবার তার বিশ্বাস করতে ইচ্ছা হলো মনিবের বাজি রাখার মধ্যে কোনো রহস্য নেই, ব্যাপারটা পুরোপুরি সত্য। এখন তার একমাত্র চিন্তা দাঁড়ালো যে করেই হোক ৮০ দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে আসতে হবে। নানান প্রশ্ন নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিল সে। ঠিক সময় মতো যাওয়া সম্ভব হবে তো? পথে উটকো কোনো বিপদ দেখা দেবে না তো? যদি কোনো কারণে দেরি হয়ে যায়? আর একবার যদি বাজি জিততে পারা যায়, কি গর্বের কথা। কোনো স্টেশনে ট্রেন একটু দেরি করলেই সে বিরক্ত আর উত্তেজিত হয়ে উঠতে শুরু করে। ট্রেনের ড্রাইভারকেও গালি দিল কয়েকবার। মনে মনে বলল, আমার মনিবও তেমন, ড্রাইভারকে কিছু টাকা দেওয়ার কথা বললেই তো আরও জোরে চালাতো। 22 অক্টোবর সকাল ৮টা, রোথাল থেকে ১৫ মাইল দূরে থামল ট্রেন। নামো নামো, গাড়ি থেকে সবাই নামো, গাড়ি বদল হবে এখানে, চেঁচাতে শুরু করলো গার্ড। কিছুই বোঝা গেল না ব্যাপারটা। পাসপোর্ট নেমে গিয়ে দ্রুত ফিরে এলো খবর নিয়ে। ট্রেন আর এগোবে না, পথ নেই। মানে কি? ট্রেন চলবে না মানে? মানে পথ নেই। ফগের সাথে স্যার ফ্রান্সিসও ট্রেন থেকে নামলেন। গার্ডকে ডেকে জিজ্ঞেস করলেন, আমরা কোথায় এসেছি? খোলবি গায়ে। ট্রেন এতক্ষণ দাঁড়িয়ে যে? এখানেই পথের শেষ, ওদিকে এখনো রেললাইন তৈরি হয়নি। তার মানে? এলাহাবাদ এখান থেকে ৫০ মাইল, এই ৫০ মাইল এখনো লাইন বসানো হয়নি। এলাহাবাদ থেকে ট্রেন পাওয়া যাবে আবার। রেগে উঠলেন স্যার ফ্রান্সিস। লাইন নেই তো কলকাতা পর্যন্ত টিকিট দেওয়া হলো কেন? আর খবরের কাগজই বা ছাপা হলো কেন যে লাইন বসানো হয়ে গেছে? তার আমি কি জানি বলুন? খবরের কাগজের দোষ, আমি তার জন্য দায়ী নই। কিন্তু ওরা ছাড়া সবাই জানে যে খলবি থেকে এলাহাবাদ যাত্রীরা যার যার মতো যায়। যদি পারত, পাসপোর্ট তখনই গার্ডকে মেরে ধরে মাথা ফাটিয়ে দিত। ফক বললেন, চলুন স্যার ফ্রান্সিস, দেখা যাক কি ব্যবস্থা করা যায়। যেভাবেই হোক এলাহাবাদ তো পৌঁছতেই হবে। ব্যবস্থা? কি ব্যবস্থা করবেন আর? আপনার পৃথিবী ভ্রমণ এখানেই শেষ। দূর, চিন্তার কিছু নেই, এত দেরি যে হবে তা আমি আগেই জানতাম। হ্যাঁ, লাইন তৈরি হয়নি আপনি জানতেন? না, তা জানতাম না, তবে জানতাম বাইরে বেরোলে অনেক বাধা বিঘ্নের মুখোমুখি হতেই হয়। কিন্তু কলকাতার ট্রেন যদি আপনি ধরতে না পারেন, আপনি যে বাজিতে হারবেন। ধরতে পারবো না কেন? পারবো। ২৬ তারিখ দুপুরের আগে কলকাতা থেকে হংকংয়ের জাহাজ ছাড়ছে না। অনেক সময় আছে হাতে। আজ তো মাত্র ২২। এই কথার উত্তরে আর কি বা বলবার থাকে, তাই চুপ করে গেলেন স্যার ফ্রান্সিস। কিন্তু অনেক চেষ্টা করেও কোনো রকম যানবাহন পাওয়া গেল না। যা ছিল সেগুলো নিয়ে অন্যান্য যাত্রীরা আগেই রওনা হয়ে গেছে। ফক তখন বললেন, কি আর করা, আমি হেঁটেই যাব। মনিবের কথা শুনে পাসপোর্ট তার নতুন চপ্পল জোড়ার দিকে তাকালো একবার, দ্রুত পায়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। ফিরল খানিকটা পরেই। যাবার একটা উপায় করা গেছে, হাতি। চলো চলো, দেখে আসা যাক সেটাকে। হাতির মালিক থাকে স্টেশনের কাছেই। পাসপোর্টের সাথে ফগ এবং স্যার ফ্রান্সিস তার কাছে গেলেন। সবল দেহ হাতিটা দেখে ফগ বুঝলেন এলাহাবাদ পর্যন্ত যাওয়া চলবে এর পিঠে। মালিকের দিকে তাকালেন। তোমার হাতির নাম? কিউনি। হাটে কেমন? জোরেই। ভাড়া যাবে? আমার হাতির গরম হয়েছে, একে ভাড়া দেব না। ঘন্টায় যদি ১৫০ টাকা করে দিই? না, টাকা আমি চাই না। এক মুহূর্ত পরেই ভাড়া উঠল ঘন্টায় ৪০০ টাকা। কিন্তু মালিক কোনো কথাই শুনতে রাজি নয়। বলল, না, আপনারা অন্য জায়গায় চেষ্টা করুন সাহেব। কালো হয়ে গেল পাসপোর্টের মুখ। এত শখের পৃথিবী ভ্রমণ এখানেই খতম, বুঝতে পারলেন স্যার ফ্রান্সিস। ফিলিয়াস ফক কিন্তু অনড়, অচঞ্চল। আচ্ছা, ভাড়া নাই দিলে বিক্রি করো তো তোমার হাতি, নাকি? হাতির মালিককে তিনি বললেন, ১৫,০০০ টাকা দাম দিব। মালিক ভাবছে সাহেবটা পাগল নাকি। মাথা নেড়ে জানিয়ে দিল সে তার হাতি বিক্রি করবে না। আড়ালে ডেকে নিয়ে ফককে স্যার ফ্রান্সিস বললেন, দাম অনেক বেশি হয়ে গেছে, আর বাড়াবেন না। ফক বললেন, দেখুন, আবেগের বশে আমি কিছু করি না। এলাহাবাদ পৌঁছতেই হবে, এর উপরে নির্ভর করছে ৩ লক্ষ টাকার বাজি। হাতিটা আমাদের চাই চাই। মালিকের কাছে ফিরে এসে বললেন,
আচ্ছা, 18,000, না হয় 20,000, 25, তবু দেবে না? আচ্ছা ঠিক আছে, 30ই নাও। পাণ্ডুর বর্ণ ধারণ করল পাসোপার্তর মুখ। 30,000 টাকা! হতভম্ব হয়ে গেছে স্যার ফ্রান্সিস। হাতির মালিক ভাবল যে কোনো মুহূর্তে মন ঘুরে যেতে পারে সাহেবের। তাড়াতাড়ি রাজি হয়ে গেল হাতিটা বিক্রি করতে। দ্রুত জোগাড় করা হলো একজন মাহুত। ফিলিয়াস ফগ স্যার ফ্রান্সিস আর পাসোপার্তকে নিয়ে রওনা হলেন এলাহাবাদের উদ্দেশ্যে। মাহুত লোকটা পার্সি। 20 মাইল সংক্ষেপ করার জন্য বনের ভেতর পথ দিয়ে এগোলো। ছোট্ট দুটো হাওদায় বসলেন ফগ আর স্যার ফ্রান্সিস। 2 হাওদার মাঝখানে বসল পাসোপার্তু। ঘণ্টা 2 পরে ওরা হাতির পিঠ থেকে নামলেন। সারা শরীর ব্যথায় জর্জর। কিন্তু ফিলিয়াস ফগকে এতটুকু ক্লান্ত হতে না দেখে স্যার ফ্রান্সিস বললেন, মিস্টার ফগ যেন লোহা দিয়ে তৈরি। পাসোপার্তু মন্তব্য করল, কাঁচা নয়, পাকা লোহার। সামান্য কিছু মুখে দিয়ে আবার সবাই হাতির পিঠে চাপলেন। বিশাল দেহি কিউনি হেলে দুলে বনভূমি পেরিয়ে তাল খেজুরের ঝাড় ঘেঁষে চলতে লাগল। এই জায়গার নাম বুন্দেলখান্ড। বুন্দেলখান্ডের সর্বময় কর্তা দেশীয় রাজা। একদল বদ স্বভাবের হিন্দু বাস করে এখানে। হাতি এবং তার আরোহীদের দেখে এমন কুটিল হাবভাব দেখাতে শুরু করল যে বুঝতে কারো দেরি হলো না সুযোগ পেলে এরা ক্ষতি করতে ছাড়বে না। আসলে এই লোকগুলি বুন্দেলখান্ডের কুখ্যাত জলদস্যু। পাসোপার্তু গভীর চিন্তায় ডুবে আছে। ভাবছে, এলাহাবাদ পৌঁছে মিস্টার ফগ যদি হাতিটা আমাকেই উপহার দিয়ে বসেন তাহলে তো মুশকিলের ব্যাপার। সন্ধ্যা হয়ে এসেছে। বিন্ধ্য পর্বতের দুরারোহ চড়াই উতরাই পেরিয়ে একটা ভাঙাচোরা বাড়ির সামনে এসে দাঁড়ালো কিউনি। হিসেব কষে জানা গেল মাত্র অর্ধেক পথ পেরিয়েছে ওরা। রাতে একটু ঠান্ডা পড়ল। আগুনের ধারে বসে খাওয়া দাওয়া সারলেন সবাই। পরদিন সকাল 6টায় আবার উঠল সবাই হাতির পিঠে। মাহুত জানালো সন্ধ্যার আগেই তার এলাহাবাদে পৌঁছাতে পারবে। এবারও লোকালয়ের কাছ থেকে দূরে বনপথেরই আশ্রয় নিল সে। বেশ খানিকক্ষণ চলার পর হঠাৎ থমকে দাঁড়ালো হাতি। কি হলো, থামলে যে? মাহুত বলল, ঠিক বুঝতে পারছি না, কি যেন আসছে। সবাই কান পেতে শুনলেন একটা বাজনার শব্দ এগিয়ে আসছে দূর থেকে। ক্রমশ শব্দটা স্পষ্ট হচ্ছে। কিউনিকে একটা গাছের সাথে বেঁধে রেখে ব্যাপারটা কি দেখবার জন্য এগিয়ে গেল মাহুত। খানিক পরেই ফিরে এলো। উত্তেজিতভাবে বলল, ব্রাহ্মণদের একটা শোভাযাত্রা এদিকেই আসছে, আমাদের এক্ষুনি পালাতে হবে। হাতি নিয়ে বনভূমির গভীরে ঢুকল মাহুত। ঢাকঢোলের শব্দ আর চেঁচামেচির একটা তুমুল শোরগোল দ্রুত এগিয়ে আসছে। একটু পরেই শোভাযাত্রাটাকে দেখতে পাওয়া গেল। আগে আগে চলেছে উচ্ছ্বসিত আর আলখাল্লাপাড়া পুরোহিতের দল। সমবেত স্বরে করুণ শ্মশান সঙ্গীত গাইছে অনুসরণকারীরা। ঢাকঢোলের আওয়াজে সেই গানের শব্দ মাঝে মাঝে চাপা পড়ে যাচ্ছে। এদের পেছনে কয়েকটা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে একটা রথকে। রথের উপর এক দেবী মূর্তি। সে কি ভয়ঙ্কর রূপ তার! দেবীকে চিনতে পারলেন স্যার ফ্রান্সিস। হিন্দুদের মা কালী, তাদের প্রেম আর মুক্তির প্রতিভূ। কালী মূর্তির চারদিকে উন্মাদের মতো নাচছে কয়েকজন পুরোহিত। ওদের পেছনেই দেখা গেল দামি পোশাক পরা একদল ব্রাহ্মণকে। ওরা টেনে হিচড়ে আনছে এক ভদ্রমহিলাকে। ভদ্রমহিলা এক পা এগোচ্ছে, তারপর লুটিয়ে পড়ছে মাটিতে। অপূর্ব সুন্দর দেখতে ভদ্রমহিলা। শ্বেতাঙ্গিনীদের মতোই উজ্জ্বল গায়ের রং, গা ভর্তি মহামূল্যবান অলঙ্কার। পরনে রয়েছে সোনার কাজ করা মখমলের পোশাক, মসলিনের ওড়না। পোশাকের ভেতর দিয়ে সুকুমার শরীর কাঠামো ফুটে বেরোচ্ছে। খোলা তরোয়াল হাতে, বন্দুক কাঁধে একদল প্রহরী ভদ্রমহিলার চারদিকে। এদের ঠিক পেছনেই একটা শবাধার বয়ে নিয়ে যাচ্ছে একদল লোক। মৃতদেহটি এক বৃদ্ধের, মূল্যবান রাজকীয় পোশাক পরানো, উষ্ণিষ্টি মুক্তখচিত, দেহাবরণ সোনা আর রেশমের তৈরি, কটিবন্ধে কিংখাব, তার উপর হিরে বসানো। মূল্যবান অস্ত্রশস্ত্র পড়ে আছে লাশের পাশে। একেবারে পেছনে বেশ কিছু লোক পাগলের মতো বিকট স্বরে চেঁচাচ্ছে। সেই উন্মত্ত চিৎকারে গান বাজনার শব্দ চাপা পড়ে যাচ্ছে। এই বুঝি সতীদাহ? ফিসফিস করে জানতে চাইলেন স্যার ফ্রান্সিস। ঠোঁটে আঙুল রাখল মাহুত। চুপ করে থাকতে ইঙ্গিত করল। খানিক পর বনভূমির গভীরে শোভাযাত্রা অদৃশ্য হয়ে গেল। ফিলিয়াস ফগ জানতে চাইলেন, সতীদাহ কি? এ এক ধরনের নরবলি বলতে পারেন,
কিন্তু পার্থক্য এই যে নিহত হয় সে স্বেচ্ছায় আত্মাহুতি দেয়। যে ভদ্রমহিলাকে আমরা দেখলাম তার শরীর আগুনে পুড়বে কাল ভোরে। উত্তেজিত হয়ে উঠল পাসোপার্তু। হ্যাঁ, এরা তবে রাক্ষস নাকি? মৃতদেহটির পরিচয়? প্রশ্নটা ফিলিয়াস ফগের। মহিলার স্বামী, জবাব দিল মাহুত। স্বাধীন রাজা ছিলেন এই অঞ্চলের। তবে এখনো সেই বর্বর প্রথা চালু আছে? না, ভারতের বেশিরভাগ জায়গায় তা নেই। তবে বুন্দেলখণ্ডে এই প্রথা চালু থাকার কারণ এটা একটা স্বাধীন রাজ্য। ইংরেজদের আইন এখানে চলে না। জ্যান্ত পুড়ে মরতে না চাইলে কপালে জীবনভর যে কত দুঃখ আছে তা বলে শেষ করা যায় না। সমাজ একজোট হয়ে তার উপর অকথ্য অত্যাচার চালাবে। অবশ্য স্বেচ্ছায় মরছে এরা অনেকে। আমার বোম্বাই থাকার সময়কার একটা ঘটনা বলি। স্বামীর সাথে সহমরণে যাবার অনুমতি চেয়েছিল এক বিধবা গভর্নরের কাছে। গভর্নর তাকে অনুমতি না দেয় সে বোম্বে ছেড়ে চলে যায়। অন্য জায়গায় গিয়ে সেখানকার রাজার অনুমতি নিয়ে আগুনে ঝাঁপ দেয়, পুড়ে মরে। স্যার ফ্রান্সিস একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তবে কাল যে সতীদাহ হবে সেটা কিন্তু স্ত্রীর ইচ্ছায় হবে না। মাহুতের কথা শুনে ফিলিয়াস ফগ তার দিকে তাকালেন। কিভাবে জানলে? বুন্দেলখণ্ডের সব লোক এ কথা জানে। কিন্তু ভদ্রমহিলাকে তো প্রতিবাদ করতে দেখলাম না। কিভাবে করবেন প্রতিবাদ? আফিম আর ধোয়ার নেশায় তার কি হুঁশ আছে নাকি? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে? মন্দিরে, পিল্লাজির মন্দিরে। এখান থেকে মাইল 2 দূরে। রাতটা সেখানেই থাকবে, ভোরে সতীদাহ হবে। কথা শেষ করে মাহুত হাতিকে চালাতে উদ্যত হতেই তাকে বাধা দিলেন ফিলিয়াস ফগ। থামো থামো, স্যার ফ্রান্সিস, আমরা কি ভদ্রমহিলার প্রাণ রক্ষা করতে পারি না? প্রাণ রক্ষা করবেন? বিস্ময়ে আকাশ থেকে পড়লেন স্যার ফ্রান্সিস। 12 ঘন্টা সময় তো এখন আমার হাতে আছে, ফিলিয়াস ফগ বললেন। 12টা ঘন্টা তো আমরা এই কাজের পেছনে ব্যয় করতে পারি। ফগের মহত্ব অনুভব করে আবেগে উচ্ছ্বসিত হলেন স্যার ফ্রান্সিস। আজ টের পেলাম আপনি একজন সত্যিকার হৃদয়বান পুরুষ। আপনার হৃদয় সাড়া দেয় আসল জায়গায়। এমন দুঃসাহসিক ব্যাপার ভাবাই যায় না। বিপদের এই হাতছানিতে সাড়া না দিলেই ভালো করতেন ফিলিয়াস ফগ। কাজটা এমনই গুরুতর, কে জানে বিপক্ষের হাতে তাকে মরতেই হয় কিনা। অন্তত যাবজ্জীবন বন্দী হবার আশঙ্কা রয়েছে পুরো মাত্রায়। তাহলেই তো সব ভেস্তে যাবে। যে উদ্দেশ্যে এত বুদ্ধি খাটিয়ে, এত পরিশ্রম করে আর এত রকম ঝুঁকি নিয়ে এত দূর এসেছেন, তা এক নিমেষে ব্যর্থ হয়ে যাবে। 80 দিনের পৃথিবীটাকে চক্কর দেওয়ার বাজিতে হেরে ভূত হয়ে যাবেন তিনি। এর সবই জানতেন ফিলিয়াস ফগ। তবু মস্ত বড় একটা অপরাধ ঘটতে যাচ্ছে দেখে তার মন মানল না। তিনি ভাবলেন স্যার ফ্রান্সিস তার একজন শক্তিশালী সহযোগী, পাসোপার্তও তাকে সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। ভাবনা শুধু মাহুতের জন্য। তার সাহায্য না পাওয়া গেলেও ক্ষতি নেই, কিন্তু নজর রাখতে হবে সে যেন বিপক্ষ দলের সাথে হাত না মেলায়। স্যার ফ্রান্সিস প্রসঙ্গটা রাখঢাক না করে তুলেই ফেললেন। মাহুত জবাবে জানালো, আপনারা যার প্রাণ রক্ষা করতে চাইছেন তিনি একজন পার্সি। আমিও তাই। আপনাদের কাজে আমার পূর্ণ সমর্থন আছে। যা বলবেন আমি তাই করব। তারপর আবার বলল, কিন্তু একটা কথা, সামনে পাহাড়ের মতো মস্ত একটা বিপদ। এই কাজে আমরা সবাই প্রাণ হারাতে পারি। তার চেয়ে বড় কথা, ধরা পড়ার পর যে অত্যাচার সইতে হবে তার চেয়ে মৃত্যু অনেক ভালো। হ্যাঁ, সব জেনে শুনে আমরা ঝুঁকিটা নিচ্ছি, ফিলিয়াস ফগ বললেন। আমরা রাতের অন্ধকারে কাজে হাত দেব। ভদ্রমহিলার সম্পূর্ণ পরিচয় তুমি জানো তো? ওর নাম আওদা। বোম্বাইয়ের এক ধনী ব্যবসায়ীর মেয়ে। বিলাত থেকে লেখাপড়া শিখেছেন। বর্তমানে মা বাপ কেউ নেই। বুড়ো রাজা ওকে আজ প্রায় 3 মাস হলো জোর করে বিয়ে করেছেন। পালিয়ে যাবার চেষ্টা করেও ব্যর্থ হন। রাজার আত্মীয়রা জোর করে ওকে পুড়িয়ে মার ষড়যন্ত্র করছে, কারণ তিনি বেঁচে থাকলে তাদের স্বার্থহানি ঘটবে। মাহুতের কথা শুনে সংকল্পে আরও দৃঢ় হয়ে উঠলেন ফগ। পিল্লাজির মন্দিরে যত সম্ভব কাছে নিয়ে চলো আমাদের। সাবধান, কোনো শব্দ যেন না হয়। 0.5 ঘন্টা হাঁটল কিউনি। মন্দিরের কাছ থেকে 0.5 মাইল টাক দূরে থামল সে। দূর থেকে ভেসে আসতে শুনল সবাই তুমুল শোরগোলের আওয়াজ। রানী আওদা এখন মন্দিরের ভেতর বন্দী, বলল মাহুত। সকলেরই তখন এক চিন্তা, কি করে উদ্ধার করা যায় রানীকে। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়বে
তখন কি মন্দিরে প্রবেশ করা ঠিক হবে? না, দেয়াল ভেঙে ফাঁক গলে ভেতরে ঢোকাটাই বুদ্ধিমানের কাজ। মন্দিরের কাছে যেতে হবে, ঠিক করলেন সবাই। তা না হলে সমস্যার প্রকৃত রূপ অনুমান করা যাবে না। কখন রাত নামবে তার জন্য অধীরভাবে অপেক্ষায় রইলেন সবাই। 6টার দিকে সন্ধ্যার অন্ধকারে ঢাকা পড়ে গেল বনভূমি। মাহুত ওদেরকে নিয়ে চলল। পাহারাদারদের ফাঁকি দিয়ে মন্দিরের কাছে যাওয়ার এটাই একমাত্র উপযুক্ত সময়। খুব ধীরে ধীরে, খুব সাবধানে হামাগুড়ি দিয়ে এগুচ্ছেন সবাই। খানিকক্ষণ এগোবার পর ছোট একটা ঝর্ণার দেখা পেলেন তারা। মশালের আলোয় দেখতে পেলেন রাশি রাশি চন্দন কাঠ সাজিয়ে একটা চিতা তৈরি করা হয়েছে। চিতার উপর শোয়ানো রয়েছে বুড়ো রাজার লাশ। এই লাশের সাথেই আগামীকাল ভোরবেলা রানী আওদাকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। মন্দিরের কাছ থেকে চিতাটা খুব জোর 100 হাত দূরে। মন্দিরের চূড়াটা আবছাভাবে দেখা যাচ্ছে সন্ধ্যার অন্ধকারে। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সবাই। অবশেষে ইঙ্গিত এলো মাহুতের কাছ থেকে। নিঃশব্দে, আরও সাবধানে বড় বড় ঘাসের আড়ালে গা ঢাকা দিয়ে এগুতে শুরু করলেন সবাই। খোলা মাঠের কাছে এসে থামল মাহুত। প্রহরীরা সেখানে সিদ্ধি খেয়ে অচেতন হয়ে পড়ে আছে। কয়েকজন তখনও টলছে, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। কাছেই কয়েকটা মশালের শিখা নাচছে। লালচে আলোয় দেখা গেল বলিষ্ঠদেহী রাজপুত প্রহরীরা মন্দিরের সামনে পায়চারি করছে। প্রত্যেকের হাতে খাপমুক্ত তরোয়াল। ওদের চোখকে ফাঁকি দিয়ে সামনে আর এগোনো সম্ভব নয় বুঝতে পেরে নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করলেন ওরা রাত আরো গভীর হলে, প্রহরীরা ঘুমিয়ে পড়বে, তখন প্রবেশ করা হবে মন্দিরে। অপেক্ষার মুহূর্তগুলো উত্তেজনার মধ্যে কাটতে লাগলো। সময় যেন ঢিমে তালে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগুচ্ছে। এদিক সেদিক যাচ্ছে মাহুত, খবর নিচ্ছে। কোথাও কোনো পরিবর্তন নেই। প্রহরীরা পায়চারি করেই চলেছে। মশালগুলো জ্বলছে আগের মতো। মন্দিরের ভেতর থেকেও জানলা দিয়ে কাপা কাপা আলোর রেখা দেখা যাচ্ছে। রাত গভীর হলেও অবস্থার হেরফের ঘটল না। তখন সবাই স্থির করল দেয়াল ভেঙে মন্দিরের ভেতর ঢোকা ছাড়া আর কোনো উপায় নেই। আবার এগুলো মাহুত। বাকি সবাই অনুসরণ করলেন তাকে। নিকষ কালো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দূরের মশালগুলো ওদের চারদিকের অন্ধকারকে যেন আরো গাঢ় এবং রহস্যময় করে তুলেছে। সাথে আর কোনো জিনিস না থাকায় ফিলিয়াস ফগ আর স্যার ফ্রান্সিস পকেট ছুরির সাহায্যে দেয়ালের ইট আলগা করার কাজে হাত লাগালেন। মাহুত আর পাসোপার্তু তাদের সাহায্য করতে লাগলো আলগা ইটগুলো ধীরে ধীরে খুলে নিয়ে। কয়েকটা মাত্র ইট খোলা হয়েছে, এমন সময় কে যেন চেঁচিয়ে উঠল মন্দিরের ভেতরে। সাথে সাথে শোরগোল উঠল বাইরে। এখানে আর এক মুহূর্ত দেরি করলে যান বাঁচানো সম্ভব হবে না বুঝতে পেরে স্যার ফ্রান্সিস সবাইকে নিয়ে দূরে সরে গেলেন। ভাবছেন পরে আবার সুযোগ মতো দেয়াল ভাঙতে যাবেন। তার আশা পূরণ হবার পথ বন্ধ হয়ে গেল। প্রহরীরা সেই মুহূর্তে মন্দিরটাকে ঘিরে দাঁড়িয়ে পড়ল। ফুঁসে উঠেছেন স্যার ফ্রান্সিস রাগে। উত্তেজনায় কাঁপছে পাসোপার্তু। মাহুতো নিজেকে শান্ত রাখতে হিমশিম খাচ্ছে। একমাত্র ফিলিয়াস ফগকেই স্বাভাবিক ও শান্ত দেখাচ্ছে। চলুন ফেরা যাক, এখানে থেকে আর লাভ কি? স্যার ফ্রান্সিসের কথার উত্তরে ফিলিয়াস ফগ বললেন, এত ব্যস্ত হবার কিছু নেই। কাল দুপুরবেলা এলাহাবাদ পৌঁছতে পারলেও চলবে। দেখাই যাক না কোথাকার পানি কোথায় গড়ায়। আরও একটা সুযোগ পেয়েও যেতে পারি শেষ মুহূর্তে। স্যার ফ্রান্সিস অবাক। শেষ মুহূর্তে আবার কি সুযোগ পাওয়ার আশা করছেন ফগ? জ্বলন্ত চিতায় লাফ দিয়ে রানী আওদাকে উদ্ধার করার কথা ভাবছেন নাকি উনি? মনে মনে একটা মতলব এঁটে নিয়ে কাউকে কিছু না জানিয়ে কোথায় যে চলে গেল পাসোপার্তু, কেউ তার ছায়া কোথাও দেখতে পেল না। ওদিকে তখন ঘোর অন্ধকারের ভিতর দিয়ে খুব সাবধানে সামনে এগুচ্ছে পাসোপার্তু। চিতাটার দিকেই তীক্ষ্ণ নজর তার। ধীরে ধীরে ভোর হয়ে আসছে। প্রভাতের স্নিগ্ধ সোনালি আলো আকাশের কোলে মৃদু হাসির মতো ছড়িয়ে পড়ছে। এই আলো অন্ধকারের সন্ধিক্ষণেই সতীদাহ সম্পন্ন করার ব্যবস্থা হয়েছে। ঘুম থেকে জেগে উঠল সবাই এক এক করে। দরজা খোলা হতে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলো তীব্র আলোর ঝলকানি। দুজন পুরোহিত দুদিক থেকে ধরে সেই মৃত্যু পথযাত্রীকে মন্দিরের বাইরে টেনে নিয়ে এলো। কয়েকবার পালানোর ব্যর্থ চেষ্টার পর আফিমের ধোঁয়ায় আবার নেতিয়ে পড়লেন ভদ্রমহিলা। রানী আওদাকে নিয়ে পুরোহিতরা এগোতে শুরু করেছে চিতার দিকে।
ভোরের আবছা আলোয় সেই ভয়ঙ্কর রোমহর্ষক দৃশ্য দেখছেন ফিলিয়াস ফগ। চোখে তার পলক নেই। বুড়ো রাজার মৃতদেহ পড়ে আছে চিতার উপর। মৃত স্বামীর পাশে শুইয়ে দেয়া হলো রানী আওদাকে। চন্দন কাঠের স্তূপে আগুন ধরিয়ে দেয়া হলো। সাথে সাথে বিপুল ধোঁয়ায় ঢাকা পড়ে গেল চারদিক। তুমুল পিলে চমকানো শব্দে হঠাৎ করে বেজে উঠল বাজনা। হাতে ছুরি নিয়ে সেই অগ্নিকুণ্ডের দিকে এগোতে চাইছেন ফগ। স্যার ফ্রান্সিস আর মাহুত তাকে জড়িয়ে ধরে রেখেছে, এগোতে দিচ্ছে না। ধাক্কা মারলেন ওদেরকে ফগ। নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার এগুলেন। তারপর হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। কল্পনার অতীত অভূতপূর্ব একটা দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। মৃত রাজার লোকেরা আতঙ্কে চেঁচামেচি শুরু করে দিয়েছে। আশঙ্কা, উদ্বেগ আর বিস্ময়ে দিশেহারা উন্মাদ হয়ে উঠল তারা। কোটর ছেড়ে তাদের চোখ বেরিয়ে আসার জোগাড় হয়েছে। তারা দেখছে রাজা প্রাণ ফিরে পেয়েছেন, নবজীবন লাভ করেছেন তিনি। রানী আওদাকে বুকে জড়িয়ে ধরে সেই জ্বলন্ত চিতার মধ্যে স্থির দাঁড়িয়ে আছেন বৃদ্ধ রাজা। ভয়ে আর আতঙ্কে সেদিকে তারা কেউ তাকাতে সাহস পেল না। প্রণত হয়ে প্রত্যেকে মাথা ঠেকালো মাটিতে। চোখের পলকে অগ্নিকুণ্ডের মাঝখান থেকে বুড়ো রাজার প্রেতাত্মা ফিলিয়াস ফগের কাছে চলে এলো, বলল, চলুন, এখানে আর এক মুহূর্ত নয়। বিস্ময় যেন বাঁধ মানে না কারো। অবিশ্বাস ভরা চোখে সবাই দেখলেন জ্ঞানহীনা আওদাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে রাজা নয়, পাসোপার্তু। ঘন ধোয়ার আড়াল পেয়ে সকলের চোখকে ফাঁকি দিয়ে স্তূপাকার কাঠের উপর উঠে গিয়েছিল সে। তারা সবাই ছুটতে ছুটতে প্রবেশ করলেন গহীন জঙ্গলে। কিউনি দ্রুত বেগে ছুটতে শুরু করলো সবাইকে পিঠে নিয়ে এলাহাবাদের দিকে। দেখতে দেখতে কেঁপে উঠল বনভূমি কোলাহলের ভরাট আওয়াজে। ঘন ঘন বন্দুকের শব্দ হতে লাগল। বাতাসে শীষ কেটে হাতির দুপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে তপ্ত সীসার গুলি। মৃত রাজার লোকজন নিজেদের ভুল বুঝতে পেরে রাগে উন্মাদ হয়ে উঠেছে। উন্মত্তের মতো পিছু ধাওয়া করে আসছে তারা। কিন্তু গভীর বনভূমিতে কিউনির সাথে দৌড় প্রতিযোগিতায় তারা পরাজয় স্বীকার করতে বাধ্য হল। হাতির পিঠে বসে মুচকি হাসছে পাসোপার্তু। স্যার ফ্রান্সিস আনন্দ ধরে রাখতে না পেরে ইতিমধ্যেই বেশ কয়েকবার তার সাথে হ্যান্ডশেক করে ফেলেছেন। বেশ করেছ, মাত্র এই কথাটাই বললেন ফিলিয়াস ফগ। তার মতো গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের কাছ থেকে এই প্রশংসাই যথেষ্ট। পাসোপার্তু প্রশংসা পেয়ে আনন্দে গদগদ হয়ে বলল, এই কাজের জন্য সবটুকু প্রশংসা আর গৌরব আপনারই প্রাপ্য, আমি তো শুধু উপলক্ষ। রানী আওদার জ্ঞান ফেরেনি। তার দিকে চোখ রেখে স্যার ফ্রান্সিস বললেন, ভদ্রমহিলার বিপদ কিন্তু এখানেই শেষ নয়। ভারতবর্ষের যেখানেই তিনি থাকুন, শত্রুরা তাকে খুঁজে বের করবে, সুযোগ পেলেই হয় পুড়িয়ে মারতে ছাড়বে না। ভদ্রমহিলার নিরাপত্তার ব্যাপারে কি ব্যবস্থা করা যায় আমরা সেটা পরে ভেবে দেখব, বললেন ফগ। এলাহাবাদে পৌঁছলেন তারা বেলা 10টা নাগাদ। রানী আওদা জ্ঞান ফিরে পেয়ে চোখ মেললেন ধীরে ধীরে। তাকে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হলো। তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পাসোপার্তুকে বাজারে পাঠিয়ে দিলেন ফগ। এরপর তিনি পার্সি মাহুতের সব পাওনা মিটিয়ে দিলেন। এলাহাবাদ থেকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তিনি বললেন, আমাদের জন্য তুমি অনেক করেছ, আমি খুশি হয়ে হাতিটা তোমাকে দিয়ে দিতে চাই, নেবে? কৃতজ্ঞতায় উজ্জ্বল হয়ে উঠল মাহুতের চোখ দুটো। ট্রেনে চড়তে চড়তে ফগ আবার বললেন, আপত্তি করো না, হাতিটা তুমি নাও, যদিও তোমার ঋণ এতে শোধ হবার নয়। ছেড়ে দিল ট্রেন। ইতিমধ্যেই পুরো জ্ঞান ফিরে এসেছে রানীর। সব কথা শোনার পর তিনি কেঁদে ফেললেন। তারপর আন্তরিকভাবে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তবে ভবিষ্যতের চিন্তায় পর মুহূর্তেই ম্লান দেখালো তাকে। বুঝতে পেরে ফগ বললেন, আপনার কোনো ভয় নেই, আমরা হংকং যাচ্ছি, আপত্তি না থাকলে আমাদের সাথে আপনিও যেতে পারেন। রানী ফগের দিকে তাকালেন। কৃতজ্ঞতার দৃষ্টি ফুটে উঠল আবার তার দু চোখে। তিনি বললেন, আমার এক ধনী আত্মীয় ব্যবসা করেন হংকংয়ে, আজও বোধহয় তিনি সেখানেই আছেন। তাহলে তো ভালোই হলো, ফিলিয়াস ফগ বললেন, আমরা খুঁজে বার করব তাকে। 25 অক্টোবর ভোর। কলকাতায় পৌঁছলেন ফিলিয়াস ফগ। হংকংয়ের জাহাজ বেলা 11টার সময় ছাড়বে। হাতে তাই ঘন্টার সময় পাওয়া গেল। ডায়েরি খুলে ফগ দেখলেন তার কলকাতায় পৌঁছবার কথা ছিল 26 অক্টোবর। লন্ডন ছেড়েছেন আজ 23 দিন।
জাহাজ তাড়াতাড়ি আসায় 2 দিন সময় পাওয়া গেছিল হাতে, কিন্তু রানী আওদাকে উদ্ধার করতে গিয়ে তা খরচ হয়ে গেছে। হিসেব কষতে গিয়ে বুঝলেন যেভাবেই হোক বেলা 1টার জাহাজেই তাকে হংকং যাত্রা করতে হবে। ট্রেন থামল হাওড়া স্টেশনে। পর মুহূর্তে নেমে পড়ল পাসপার্তু। তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব হংকংয়ের জাহাজে গিয়ে সব বন্দোবস্ত করে রাখবে। এমন সময় যেন হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে এলো এক ইংরেজ দারোগা। সে জানতে চাইল, আপনি কি মিস্টার ফিলিয়াস ফগ? ফিলিয়াস ফগ মাথা ঝাঁকালেন, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন দারোগার দিকে। ও বুঝি আপনার ফরাসি ভৃত্য? জানতে চাইল দারোগা। হ্যাঁ। আপনারা কি দয়া করে আমার সাথে আসবেন? মোটেই ঘাবড়ালেন না ফগ। ইংরেজের কাছে আইন হলো পবিত্র জিনিস, সেই পবিত্র জিনিসের রক্ষক হলো পুলিশ। কিন্তু পাসপার্তু তর্ক করার জন্য এক পায়ে খাড়া। ফগ তাকে থামিয়ে দিয়ে দারোগাকে প্রশ্ন করলেন, আমাদের সাথে এই ভদ্রমহিলা যেতে পারেন? কেন পারবেন না? একটা ঘোড়ার গাড়িতে চললেন সবাই। সাহেব পাড়ার এক বাড়ির সামনে এসে থামল সেটা। বন্দীদের নিয়ে একটা কামরায় ঢুকল দারোগা। সবাইকে বসতে অনুরোধ করে সবিনয়ে জানালো, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তার বিচার হবে। বিচার করবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া, 11:30টার সময়। পানিতে ভরে উঠল রানী আওদার 2 চোখ। আমার জন্যই আপনাদের এই বিপদ হলো আজ। মৃদু হাসলেন ফিলিয়াস ফগ, শান্তভাবে বললেন, ইংরেজদের রাজত্বে সতীদাহের বিরুদ্ধে কিছু করা অপরাধ নয়। পুলিশ বোধহয় ভুল করে আমাদের ধরে নিয়ে এসেছে। যাই হোক, আপনি অকারণে দুশ্চিন্তা করবেন না। যেভাবেই হোক হংকংয়ে আপনাকে আমরা পৌঁছে দেব। কিন্তু জাহাজ যে বেলা 1টায়, ঢোক গিলে বলল পাসপার্তু। জানি, তার আগেই জাহাজে পৌঁছব আমরা। মনিবের দৃঢ় মনোবল দেখেও কিন্তু পাসপার্তুর মন থেকে আশঙ্কা দূর হল না। দারোগা ফিরে এলো 11:30টার সময়। ওদেরকে নিয়ে গেল বিচারালয়ে। ডেপুটি ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া আসন গ্রহণ করা মাত্র আটদালি হাঁক ছাড়ল, আসামি ফিলিয়াস ফগ হাজির। হাজির। আসামি পাসপার্তু হাজির। জি হাজির। ডেপুটি ম্যাজিস্ট্রেট বললেন, বাদীদের ডাকো তাহলে। মুহূর্ত মাত্র দেরি না করে একজন আটদালি 3জন পুরোহিতকে আড়াল থেকে সামনে এনে হাজির করল। বোম্বাইয়ের লোক এরা 3জনই। বিড়বিড় করে নিজের মনে বলল পাসপার্তু, সর্বনাশ, শেষ পর্যন্ত তাই ঘটল। রানী আওদাকে তো এরাই পুড়িয়ে মারতে চেয়েছিল। অপরাধের বিবরণী পড়ে শোনানো হলো। ফিলিয়াস ফগ এবং পাসপার্তুর বিরুদ্ধে অভিযোগ হলো তারা হিন্দুদের পবিত্র একটা মন্দিরকে অপবিত্র করেছে। ডেপুটি ম্যাজিস্ট্রেটের দৃষ্টি ফিলিয়াস ফগের দিকে নিবদ্ধ হলো। অভিযোগ সম্পর্কে কি বলার আছে আপনাদের? আমি আমার অপরাধ স্বীকার করছি। নিজের পকেট ঘড়িতে সময় দেখতে দেখতে বললেন ফগ। অপরাধ স্বীকার করছেন আপনি? হ্যাঁ, কিন্তু পিল্লাজির মন্দিরে পুরোহিতরা যে কাণ্ড করেছে সে সম্পর্কে তাদের কি বক্তব্য আমি তা শুনতে চাই। পরস্পরের দিকে বোকার মতো তাকাতে শুরু করল পুরোহিতরা। ফিলিয়াস ফগের কথা যেন তারা বুঝতে পারছে না। হ্যাঁ, আমরা তাদের বক্তব্য জানতে চাই, পাসপার্তুও বলল। জানতে চাই পিল্লাজির মন্দিরে তারা যে কাণ্ড করেছেন সেটার কথা তারা স্বীকার করেন কিনা। সেখানে তারা একজন নিরীহ ভদ্রমহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। আমরা সেই ঘটনার প্রত্যক্ষদর্শী। পুরোহিতরা তো একেবারে বিস্ময়ে পাথর হয়ে গেল। এমনই হতভম্ব যে তাদের কারো মুখ থেকে একটা কথাও বেরোল না। অবাক ওয়াদিয়া প্রশ্ন করলেন, এসব কথার অর্থ কি? কাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে? কোথায়? বোম্বাইয়ে? হ্যাঁ, বোম্বাইয়ে, বলল পাসপার্তু। পেশকার জানালো, আমরা পিল্লাজির মন্দিরের কথা বলছি না, আমরা বলছি মালাবারের মন্দিরের কথা। অভিযোগের প্রমাণ হিসেবে সেই মন্দির যারা অপবিত্র করেছে তাদের একজনের জুতো এখানে হাজির করা হয়েছে। জুতো দেখে চিনতে পেরে পাসপার্তু লাফ দিয়ে উঠল, আরে এ কি, ওগুলো তো আমার জুতো। আগের কিছু কথা বলে নেওয়া দরকার এখানে। বোম্বে রেল স্টেশনে ফিক্স যখন দেখল ব্যাংক ডাকাত পালিয়ে যাচ্ছে তখন তার মাথায় একটা বুদ্ধি চাপল। পুরস্কারের লোভ দেখিয়ে মালাবার মন্দিরের পুরোহিতদের রাজি করালো ফিলিয়াস ফগ আর পাসপার্তুর বিরুদ্ধে মন্দির অপবিত্র করার অভিযোগ আনতে। পুরোহিতদের কেউ পরের ট্রেনেই তাকে অনুসরণ করেছিল। কলকাতা এলো ফিক্স, কিন্তু দেখলো ফগ তখনও পৌঁছাননি। ধরেই নিল ব্যাংক ডাকাত ফগ ফাঁকি দেবার মতলবে পথে কোথাও নেমেছে, তাই দেরি হচ্ছে। অধীরভাবে হাওড়া স্টেশনে অপেক্ষা করতে লাগলো ফিক্স। 25শে অক্টোবর ভোরবেলা ট্রেন থেকে পাসপার্তুকে নামতে দেখেই সে ইঙ্গিত দিল,
এবং তার কাছ থেকে ইঙ্গিত পেয়ে কলকাতার দারোগা ফিলিয়াস ফগ আর পাসোপার্তুকে গ্রেপ্তার করল। বিচার চলছে, ফিক্স আদালতে উপস্থিত রয়েছে, অধীর আগ্রহে মামলার শুনানি শুনছে এক কোণে বসে। বিলেত থেকে গ্রেপ্তারি পরোয়ানা এখনো পায়নি সে, তবে পাবার আশায় আছে। পেলেই কাল বিলম্ব না করে ব্যাংক ডাকাতকে গ্রেপ্তার করবে, তারপর চালান দেবে সুদূর বিলেতে। ওদিকে ডেপুটির প্রশ্নের জবাবে আসামি অপরাধ স্বীকার করায় ম্যাজিস্ট্রেট রায় দিচ্ছেন। ইংরেজ সরকার ভারতবর্ষের সকল ধর্মকে রক্ষা করার চেষ্টা করেন। পাসোপার্তু গত অক্টোবরের 20 তারিখে মালাবারের মন্দিরে প্রবেশ করে মন্দির অপবিত্র করেছে এবং এই অভিযোগ সে স্বীকারও করেছে। বিচারের রায় 15 দিনের জন্য মুলতবি থাকল, ততদিন হাজতে থাকবে আসামি। ব্যাকুল কণ্ঠে পাসোপার্তু চেঁচিয়ে উঠল, সর্বনাশ, 15 দিন হাজতবাস! চুপ চুপ, দ্রুত বলল আর্দালি। এবং ম্যাজিস্ট্রেট তখনও বলছেন, পাসোপার্তুকে পালাবার ব্যাপারে সাহায্য করার জন্য ফিলিয়াস ফককেও 15 দিনের জন্য হাজতবাসের নির্দেশ দেওয়া হলো। আনন্দে নাচতে ইচ্ছে করছে ফিক্সের। একদিন নয়, দুদিন নয়, 2 হপ্তারও বেশি কলকাতায় আটকা পড়ে গেল ব্যাংক ডাকাত। এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা নিশ্চয়ই চলে আসবে বিলেত থেকে। ব্যাস, আর কোনো দুশ্চিন্তা নেই তার। ওদিকে নিজের উপরে রেগে কায় হয়ে উঠেছে পাসোপার্তু। তার বোকামির জন্য মনিবের সর্বনাশ ঘটতে যাচ্ছে বুঝতে পেরে চড় মেরে নিজের গাল ফাটিয়ে দেওয়ার ইচ্ছে হচ্ছে তার। কিন্তু ফিলিয়াস ফগ তখনও উদ্বেগহীন, অবিচলিত কণ্ঠে দৃঢ়তা এনে তিনি ম্যাজিস্ট্রেটকে বললেন, আমি জামিনে ছাড়া পেতে চাই। কি আপনাদের জামিন হবে এখানে? জনপ্রতি 15,000 টাকা লাগবে জামিন পেতে হলে। দুরু দুরু করে উঠল ফিক্সের বুক। ভাবছে, ব্যাংক ডাকাত কি এতই বোকা যে এক মুহূর্তে এত টাকা পানিতে ফেলবে? কিন্তু এতটুকু ইতস্তত না করে ব্যাগ থেকে টাকা বের করলেন ফিলিয়াস ফগ। পেশকারের টেবিলে টাকা রেখে বললেন, পুরো টাকা আমি এক্ষুনি দাখিল করছি। বিচারের দিন হাজির হলেই টাকাটা ফেরত পাবেন আপনি। এখনকার মতো জামিনে মুক্তি পেলেন আপনারা। ব্যাপার স্যাপার দেখে মাথা ঘুরে গেল ফিক্সের। মুষড়ে পড়ল বেচারা। বিস্মিত পাসোপার্তুর দিকে ফিরলেন ফগ, বললেন, চলে এসো পাসোপার্তু। আর মাত্র 30 মিনিট বাকি আছে বেলা 1টা বাজতে। একটা গাড়িতে চড়ে জাহাজ ঘাটের দিকে ছুটলেন ফিলিয়াস ফগ। ওদিকে মুষড়ে পড়লেও ফগকে অনুসরণ করতে ভুল করল না ফিক্স। এখন ভাবছে, ব্যাংক ডাকাত নিশ্চয়ই যথাসময়ে ওয়াদিয়ার আদালতে হাজিরা দেবে, অতগুলো টাকার মায়া ছাড়তে পারবে না। কিন্তু জাহাজ ঘাটে পৌঁছে যখন সে দেখল ফিলিয়াস ফগ পাসোপার্তুকে নিয়ে রেঙ্গুন জাহাজে চড়ে বসলেন, তখন তার মস্ত ভুলটা ভাঙল। পারলে নিজের চুল নিজেই ছেড়ে। ক্ষোভে দুঃখে মেজাজের 12টা বেজে গেল তার। তবে সেই সাথে নিঃসন্দেহ হলো, এক কথায় যে লোক এতগুলো টাকার মায়া ত্যাগ করতে পারে সে লোক ডাকাত না হয়ে যায় না। ফিক্স সিদ্ধান্ত নিল, এই ডাকাতের পিছু পিছু দরকার হলে সে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত যাবে। ব্যাংক ডাকাতের বিচার না হওয়া পর্যন্ত সে থামবে না। এসএস রেঙ্গুন মঙ্গোলিয়ার মতোই দ্রুতগামী জাহাজ। জাহাজে যাতে রানী আওদার কোনো রকম কষ্ট না হয় সেজন্য বিশেষ বন্দোবস্ত করলেন ফগ। ক্রমশই ঘনিষ্ঠ হয়ে উঠেছেন রানী আওদা ফগের সঙ্গে। প্রাণ রক্ষার জন্য তিনি সর্বদাই ফগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কথা প্রসঙ্গে একদিন জানালেন, বোম্বাইয়ের নামকরা ব্যবসায়ী স্যার জামশেদজি জিজিভাই তার আত্মীয় হন। স্যার জিজিভাইয়ের ভাগ্নে হংকংয়ে থাকেন, তিনি তার কাছে আশ্রয় পেতে চান। কিন্তু তিনি আশ্রয় দেবেন কিনা সে ব্যাপারে সঠিক কোনো ধারণা নেই বলে রানী আওদা দুশ্চিন্তা প্রকাশ করলেন। ফগ তাকে অভয় দিয়ে বললেন, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। রেঙ্গুন জাহাজে সমুদ্রযাত্রার প্রথম ভাগটা ভালোভাবেই কাটল। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জদ্বয়কে পেছনে ফেলে তরতর করে পানি কেটে এগোচ্ছে জাহাজ। শিকার হাতছাড়া হয়ে যাবে ভেবে বিলেতের গ্রেপ্তারি পরোয়ানা হংকংয়ে পাঠাবার নির্দেশ দিয়ে রেঙ্গুন জাহাজে উঠে পড়েছে গোয়েন্দা ফিক্স। হংকংই তার শেষ ভরসা। ওখানে যদি ধরা না যায় তাহলে আর ডাকাতকে ধরা হবে না। কেননা হংকং ছাড়ালে চীন, আর চীনের পরই তো জাপান, আমেরিকা। ওসব জায়গায় সাধারণ ব্রিটিশ গ্রেপ্তারি পরোয়ানায় কোনো কাজ হবে না। বিশেষ গ্রেপ্তারি পরোয়ানা চাই। চাইলে তো আর হলো না, সেজন্য সময় দিতে হবে প্রচুর। সেই সময়ের মধ্যে ফিলিয়াস ফগ কোথায় লাপাত্তা হয়ে যাবে কে জানে। সমস্যাটা নিয়ে চিন্তায় পড়ে গেছে ফিক্স। সব ব্যাপার পাসোপার্তুকে খুলে জানাবে কিনা ভাবছে। তার কেন যেন মনে হচ্ছে সব জানার পর লোকটা হয়তো তার মনিবকে ত্যাগ করে তাকেই সাহায্য করবে। কিন্তু তা যদি না করে
যদি উল্টোটা করে, যদি তার মতলব সব ফাঁস করে দেয়, তাহলেই তো এত দীর্ঘদিনের খাটাখাটনি সব বাতিল হয়ে যাবে। না, ফিক্স ভাবল, নেহাত বিপাকে না পড়লে কোনো কথা প্রকাশ করা উচিত হবে না। ফিলিয়াস ফগের নতুন সঙ্গিনী সম্পর্কে কৌতূহল জেগেছে ফিক্সের মনে। তার অনুমান বোম্বাই থেকে কলকাতা আসার পথেই ভদ্রমহিলাকে সাথে জুটিয়ে নিয়েছেন ফগ। অপূর্ব সুন্দরী ভদ্রমহিলা। ফিক্সের সন্দেহ হচ্ছে বোধহয় মহিলার জন্যই টাকা চুরি করে পালিয়ে যাচ্ছেন ফগ। নিজের ধারণাটা বেশ পছন্দ হলো তার। আরও উৎসাহের সঙ্গে অনুমান করতে গিয়ে ভাবল, ফিলিয়াস ফগ সম্ভবত ভদ্রমহিলাকে অপহরণ করেছেন। অমনি তার মাথায় এক বুদ্ধি চাপল। নারী অপহরণের অভিযোগ তুলে ফগকে গ্রেপ্তার করার ব্যবস্থা করলে কেমন হয়? কিন্তু মুশকিল হলো, রেঙ্গুন চলেছে হংকংয়ে। ফগ যে হংকংয়ে বেশি সময় নষ্ট করবেন না তা পূর্ব অভিজ্ঞতা থেকে আন্দাজ করা যায়। তবে একটা কাজ করা সম্ভব, ভাবছে ফিক্স। সিঙ্গাপুর থেকে হংকং পুলিশকে টেলিগ্রাম পাঠিয়ে তৈরি থাকতে বলা যায়। জাহাজ হংকংয়ে ভিড়লেই তারা যেন ফগকে গ্রেপ্তার করে। কিন্তু তার আগে ধাপ্পা দিয়ে পাসাপোর্তুর কাছ থেকে ওদের মনের খবর জেনে নিতে হবে। ভাবতে ভাবতে ডেকে এলো ফিক্স। দেখল সেখানে পায়চারি করছে পাসাপোর্তু। দ্রুত তার দিকে এগিয়ে গেল ফিক্স। আরে পাসাপোর্তু না, তুমি যে এই রেঙ্গুন জাহাজে? কে? আরে মিস্টার ফিক্স যে, সেই বোম্বাইয়ের শেষ দেখা না? তা আপনিও বুঝি দুনিয়া ঘুরতে বেরিয়েছেন? আরে না, ওসব বাজে খেয়াল আমার নেই। ভাবছি হংকংয়ে কয়টা দিন কাটাবো। আচ্ছা, কিন্তু ডেকে আপনাকে এই কদিন দেখিনি কেন? শরীরটা ভালো যাচ্ছে না বলে বেরোয়নি। কেন জানি বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর আমার ধাতে সয় না। সে যাক, আর সব খবর কি বলো? তোমার মনিব মিস্টার ফিলিয়াস ফগ কেমন আছেন? তিনি ভালোই আছেন। সময় ধরেই হচ্ছে সব কাজ। মাঝখানে একবার মহা ফ্যাসাদে পড়েছিলেন। আমি বা আর কেউ হলে তো হাল ছেড়ে দিত, কিন্তু আমার মনিব সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া, তাই এখনও টিকে আছেন, এগিয়ে চলেছেন নিজের পথে। এরপর এক এক করে সব ঘটনা খুলে বলল পাসোপার্তো ফিক্সকে। মালাবারের মন্দিরে তার দুর্ভোগ, খলবি থেকে হাতি কেনা, পিল্লাজির মন্দিরে সতীদাহের ঘটনা, কলকাতার আদালতের বিচার, জামিন লাভ, কিছুই বলতে বাকি রাখল না সে। রানী আওদা তাহলে তোমাদের সাথেই যাচ্ছেন? মিস্টার ফগের ইচ্ছাটা কি? তিনি কি রানীকে ইউরোপে নিয়ে যেতে চান? তাই কি চাইতে পারেন? রানী আওদার এক আত্মীয় আছেন হংকংয়ে। শুনেছি তিনি খুব বড় ব্যবসায়ী। আমরা রানীকে তার আশ্রয়ে পৌঁছে দিতে যাচ্ছি। সব ঘটনা জানার পর ফিক্স মুষড়ে পড়ল। হতাশ হয়ে ভাবল, নারী অপহরণের অভিযোগ এনে লাভ হচ্ছে না কিছুই। সে যে হতাশ হয়েছে তা কিন্তু পাসপার্তুকে টের পেতে দিল না। বলল, চলো এক গ্লাস জিন গলায় ঢালা যাক, এতদিন পর যখন আবার দেখা হলো। বিনা খরচে জিন খাওয়ার সুযোগ পেয়ে পাসপার্তু তো বেজায় খুশি। তাই চলুন, জিন খাওয়া ছাড়া আর সময় কাটাবার জন্য কি আছে জাহাজে? আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল। শুনছিলেন জুল ভার্নের গল্প অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর বাংলা রূপান্তর 80 দিনে বিশ্বভ্রমণ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প দিয়ে যাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা খেয়াল করেছেন হয়তো আমি একটি পোস্ট দিয়েছি ফেব্রুয়ারি মাসে। আমি ফেব্রুয়ারি মাসে গল্পকথন বাই কল্লোল এবং চ্যাপ্টার 2 এই দুইটি চ্যানেলে যত গল্প দেব সেগুলোতে আমার বাংলা উচ্চারণে যা যা ভুল থাকবে সেই ভুলগুলো আপনারা যদি একটা লিস্ট করে কোন গল্পে কোথায় কি ভুল করেছি এবং তার সঠিক উচ্চারণটা কি হবে এটা যদি আপনারা আমাকে ফেব্রুয়ারি মাসের শেষে পাঠান, সবচেয়ে বেশি ভুল যে ধরতে পারবেন সেই 3 জনকে আমার পক্ষ থেকে বই উপহার দেব। আপনারা ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।